প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে তা শেষ হয়। গোপালগঞ্জের কোনো একজন সাধারণ মানুষকে যাতে হেনস্থা না করা হয়, কিন্তু ফ্যাসিস্ট সন্ত্রাসী প্রত্যেককে ধরে ধরে গ্রেফতার করতে হবে। আর না হলে আমরা অবিলম্বে গোপালগঞ্জে বার মার্চ করব। বিচার আদায় না করে আমরা রাজপথ থেকে উঠে যাব না। তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপি যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপি যে তারা যাইতেই পারবে না? গোপালগঞ্জের যে সংঘাত, এটা আকস্মিক কোনো ঘটনা না, এটা যে খুবই পরিকল্পিত ছিল, প্রথম আলোর একটা রিপোর্টে সেটা পরিষ্কার। গোপালগঞ্জের ঐতিহাসিক ঘটনায় হাসনাত নাহিদ সার্জিসদের বিরাট অর্জন হয়েছে। একই সাথে নাহিদরা এনসিপি জামাত শিবিরের প্রতি চিরকৃতজ্ঞ, কারণ হাসনাত নাহিদদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলেছে বেসিক্যালি জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। বিএনপি একটা গান্ধীবাদী বিবৃতি দেয়া ছাড়া এবং বিএনপির লোকজন ট্রল করা ছাড়া আর কিছুই করেনি। দর্শক, গোপালগঞ্জে নাহিদ ইসলামের দল এনসিপি নেতাকর্মীদের উপর যে ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে, সেই সমস্ত হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার না করা হয় তাহলে আবারও সেই গোপালগঞ্জে যাবে এনসিপির নেতাকর্মীরা সহ জামাত ইসলামের, জামাত শিবিরের নেতাকর্মীরা, এবং কি ডাক দেওয়া হবে লং মার্চ টু গোপালগঞ্জ। আরো বড় ধরনের কিছু ঘটাবে, এরকম কিন্তু হুঁশিয়ারি দিয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। দর্শক, যেখানে গোপালগঞ্জে গতকাল কি ঘটে গেল, সারাদিন যেন একটা যুদ্ধক্ষেত্র। সারাদিন আমরা লাইভে দেখেছি পুলিশের সাথে সেনাবাহিনীর সাথে কিভাবে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যুদ্ধ করেছে। একদিকে সেনাবাহিনীরা গুলি ছুড়েছে আর অন্যদিকে তারা ইট পাটকেল ছুড়েছে। শুধু তাই নয়, অনেক গোপালীরা অর্থাৎ গোপালগঞ্জের শেখ হাসিনার অবৈধ সন্তানেরা হাতে পিস্তল দেখা গিয়েছে। মানে সেগুলো তাদের আগে থেকেই দিয়ে রেখেছিল হাসিনা সরকার থাকাকালীন। ওই সময় যারা আন্দোলন করেছে, ওই সময় যারা হাসিনার বিরুদ্ধে কথা বলেছে, তাদের বিরুদ্ধে ওগুলো ব্যবহার করত। সেগুলো এখনো কিন্তু তাদের ভিতরে আছে, সেটা কিন্তু গতকাল দেখা গিয়েছে। তো যাই হোক দর্শক, সেজন্যই কিন্তু নাহিদ ইসলাম বরাবর আবার নতুন করে ঘোষণা দিয়েছে, যদি তাদের বিচার না করা হয়, যদি তাদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা আবারও লং মার্চ টু গোপালগঞ্জে যাব এবং তাদেরকে দেখিয়ে ছাড়বো। হ্যাঁ দর্শক, পিনাকি ভট্টাচার্য অবশেষে কিন্তু এই বিষয়টি নিয়ে একটা বিস্তারিত আলোচনা দিয়েছে। তার কিছু অংশ আপনারা ভিডিও শুরুতে দেখেছেন। মূলত গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হওয়া। গতকালের এই বিষয়টি নিয়ে কিন্তু পুলিশের নানান ধরনের সমালোচনা হয়েছে এবং সবচাইতে প্রশংসা কুড়িয়েছে সেনাবাহিনী। সেনাবাহিনী নিজের জানমাল এবং কি নিজের কষ্ট করে এবং নিজে মনে করেন যে খুবই রিস্কের মধ্যে গিয়েও কিন্তু এনসিপি নেতা এবং সাধারণ জনতাকে রক্ষা করেছে সেই হাসিনার ক্যাডার বাহিনী, হাসিনার সন্ত্রাস বাহিনীর কাছ থেকে। সেজন্যই কিন্তু সেনাবাহিনীকে আবারও নতুন করে সবাই স্যালুট দিয়েছে, সবাই তাদেরকে ধন্যবাদ জানিয়েছে। চলুন আমি কথা বাড়াবো না, ভিডিওগুলো এক এক করে আমরা দেখে আসি। তো সবাইকে বলবো আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন একটা লাইক দিয়ে সর্বপ্রথম পিনাকি ভট্টাচার্য দাদার বক্তব্যটি শুনে আসি। গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাকশালীদের হামলা হয়েছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। সমাবেশ তখন শুরুই হয়নি, ওরা পৌঁছায়নি। সমাবেশের পরেও সেখানে হামলা হয়েছে। সেই সমাবেশে হাসনাত আব্দুল্লাহ স্লোগান দিয়েছে মুজিববাদ মুর্দাবাদ। শুনেন। এনসিপি যাইতেছে গোপালগঞ্জ শহরে আর বাকশালীরা টুঙ্গিপাড়া পাহারা দেয়। আরে বেকুব, টুঙ্গিপাড়ার দায়িত্ব তো আমার। লোহা না গরম হইলে হাতুড়ি দিয়ে লোহায় বাড়ি দিয়ে লাভ আছে কোনো? বাকশালীদের অধ্যত্ত আর জনগণের ঘৃণা সেই পর্যায়ে পৌঁছাইলে টুঙ্গিপাড়া জয় বাংলা হয়ে যাবে, কেউ ঠেকাইতে পারবে না। টুঙ্গিপাড়া বাঁচানির একমাত্র রাস্তা হইতেছে বাকশালীদের জাতির কাছে ক্ষমা চাওয়া, নয়তো অপেক্ষা করা লোহা গরম হওয়ার। পিনাকির শপথ মিস হয় না, যা কইছি করে দেখাবো ইনশাল্লাহ। আওয়ামী লীগ আসলে কি, বাকশাল আসলে কি? একটা নিষিদ্ধ ঘোষিত সংগঠন যারা 16 বছর ধরে রাষ্ট্রকে দখল করে রাখা আয়নাঘর আর গুমখুনের রাষ্ট্র বানাইছিল। 1 বছর হয় নাই হাজার হাজার ছাত্ররে মারলো পাখির মতো গুলি করে। আর এই ছাত্রলীগ আওয়ামী লীগ নিজেরা অস্ত্র হাতে হাসিনা পুলিশের সাথে নামিছিল। তাদের মধ্যে যারা পলাইছে তারা তো পলাইছেই, আর বাকিগুলা গোপালগঞ্জে যায় ঢুকিছে। রাজনৈতিক নেতাদের জন্মস্থানে সেই দলের একটা প্রভাব থাকে দীর্ঘদিন, এটা স্বাভাবিক। গোপালগঞ্জেও আওয়ামী লীগের প্রভাব থাকবে, আওয়ামী মনোভাবাপন্ন মানুষ থাকবে, কিন্তু একটা রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচি করতে দেবে না। প্রাইভেট বাহিনী দিয়ে অস্ত্র হাতে সমাবেশ শুরুর আগেই সমাবেশ স্থল ভাঙবে, এটা কি মগের মূল্য? কেন বিএনপিকে তো গত ফেব্রুয়ারিতে সমাবেশ করতে বাধা দেয় নাই?
আমরা তো কথা বলার সভা সমাবেশের স্বাধীনতা চাইছি, রাজনীতির স্বাধীনতা চাইছি। হাসিনা এটা করতে দেয়নি, তো গোপালগঞ্জে কি এখনো হাসিনার শাসন চলে? বিএনপি ওখানে করতে পারলে এনসিপি কেন করতে পারবে না? মানে গোপালগঞ্জের আওয়ামী লীগের সাথে কি এমন প্রেম বিএনপির যে তারা সমাবেশ করতে পারবে, আর কি এমন শত্রুতা এনসিপির যে তারা যাইতেই পারবে না? বিএনপিকে হাসিনার বিরুদ্ধে লড়াই করে নাই? এই বিএনপি যখন 2024-এর 14 সেপ্টেম্বরে প্রোগ্রাম করতে যাইতেছিল, তখন গাড়ি বহরে হামলা করে 3 জন বিএনপির নেতাকর্মীকে মাইরা ফেলাইছিল এই গোপালগঞ্জের বাকশালীরা। আর আজকা বিএনপির কর্মীরা উল্লাস করছে আওয়ামী লীগের মতোই, যে এনসিপি মার খাইছে, দাওয়া খাইছে, উল্লাস করছে। হ্যাঁ, কি বেকুবের বেকুব রে। তো বিএনপি পরে প্রোগ্রাম করলো যখন, তখন কোনো হইল না কেন? কোনো অ্যারেঞ্জমেন্ট হয়েছিল নিশ্চয়ই। তো যখন পরে বিএনপি প্রোগ্রাম করতে গেল, তখন কেন আওয়ামী লীগ ট্রিগার্ড হইল না? কেন ডাক্তার জাহিদ ট্রিগার্ড হইল না? কেন কচু খেতে ট্রিগার্ড হইল না? কেন আগে থেকে আওয়ামী লীগেরা চ্যালেঞ্জ করে দিতে থাকলো? প্রশ্নটা এখানে। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জ আওয়ামী লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই, কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে, তার ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই। তাই আওয়াজ তুলছে গোপালগঞ্জের ছাত্ররা ঢুকতে পারবে না, ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ। এই মিথ চুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচিকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য, আর্মির কর্তব্য। এনসিপি মারপিট করতে যায় নাই, সভা করতে গেছে, রাজনৈতিক সভা। এনসিপির হাতে অস্ত্র ছিল না, আমরা সবাই দেখছি। তারা খালি হাতে গেছে, পুলিশ আর্মি নিরাপত্তা দিচ্ছে, তাদের পেশাগত কাজ করছে। পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীনভাবে, কোনো প্রাণ ঝরে নাই, যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল। এটাই বিজয়, হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয়। এই বিজয় এলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে। গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায়, নিরাপদে ফিরেও আসা যায়, কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই। তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে। এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক। এইগুলাই ছোট ছোট বিজয়। আর গোপালগঞ্জের জনগণ নামে নাই, নাম ছিল বাকশালী গুন্ডারা। ওরা মরণপণ লড়াই করতে পারে না, সেটাও তো দেখলেন। এখন বলবেন কই 4 জন তো মারা গেছে। হ্যাঁ, মারা গেছে, কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল, বোমা, আগ্নেয়াস্ত্র নিয়ে, এমনকি জেলখানা আক্রমণ করেছে। ক্যাজুয়ালিটি হয়েছে তারা ফিরে আসার পরে। আরো অনেককে চিনবার পারলাম এই সুযোগে, যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা, যেমন প্রথম আলো, জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে। এই লোকের পরিচয় তারা জানে না। মতি মাহফুজুরকে এমনি আমি থাপড়াইতে চাই, জাউরার জীবনে ভালো হবে না। এখন আবার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে, উড়ে আমার উড়ে ওবার মানবাধিকারও বুঝে। মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন, জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন। ওই সারাক্ষণ করে ধান্দাবাজি, জানেন কই কোথায় কি টাকা কামানো যায় তার ধান্দা করে। টাকা কামানো খারাপ কিছু না, কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে। একটা এক্সাম্পল দিই, ওই যে মুস্তাক মারা গেল না, রিমান্ডে নিছিল, তার সাথে কিশোরকে ধরেছিল। কেন ধরেছিল জানেন? নাফিস শরাফতের একটা কার্টুন আঁকিছিল কিশোর, এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই এম বাংলাদেশিতে। সামি ওইটার অ্যাডমিন, সে নিজেই কইছে যে দেখেন সেই পেজ সেই চালাইতো। সেই নাফিস শরাফত রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে অ্যারেস্ট করে পিটায়। মুস্তাক এতই পিটাইছিল যে সে প্যান্টে হাগে দিছিল। তারপর তো মুস্তাক মরে গেল। সেই নাফিস শরাফতের একটা কাজের জন্য এই সামি তদবির করছে মন্ত্রণালয়, কাজ দেয় না, এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিছে, তার নামে রিপোর্ট করাইছে যে আমার কমরেডকে মাইরা ফেলাইলো, তার জন্য তদবির। সি রে সামি সি। আমি এটা শুনে বাকরুদ্ধ। একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেঁচে দেওয়া যায়? মুস্তাকের জীবনের এতটুকু মূল্য নাই তার কাছে। আমি যে ওরা অপছন্দ করি এমনি না, ওর মধ্যে বিবেক মনুষ্যত্ব কিচ্ছু নাই। ওর সঙ্গে যখন কথা হইতো তখন আমি বলছিলাম যে আপনি মোটা আজিজের না, যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু আপনার একটা বড় ক্ষতি হয়েছে। আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে, অনুতাপ আসবে, আজ না হোক কাল আসবে, কাল না হোক পরশু আসবে, নয়তো মরার আগে আসবে। আপনার মনে হবে একজন মানুষ আপনার বিশ্বাস করেছিল, সে খারাপ মানুষ, তাতে সন্দেহ নাই, কিন্তু বিশ্বাস করছিল আপনাকে। সেই বিশ্বাস, ট্রাস্ট আপনি ভাঙছেন। ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না। আর এই কচুকে দেখে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোর্স আসবে না। তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না, সেটাও টের পাইতে শুরু করবে এখনই ও টের পাবে। বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না। আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা করেই যাবো। মানুষ জানবে একজন অতিশয় ভালো মানুষ আছে দুনিয়ায়, সে ভালো কাজ করে, সে ভালো ছেলে, সন্ধ্যায় হাত মুখ দিয়ে পড়তে বসে, আর দেখে কোটি কোটি ধান্দা করা যায়, কোটি কোটি চান্দা আদায় করা যায়। কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি। যাই হোক, অনেকে কইতেছে যে এই হাসনাত আর্মি চিফের বিরুদ্ধে দাঁড়াইছিল, এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল? আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি। আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি, কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায়, তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে। আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে, যেটা তার ডোমেনের মধ্যে না। সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে। সার্বভৌম ক্ষমতা জনগণের, সে সেই সার্বভৌম ক্ষমতার শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া। ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল। এনসিপি ছাত্ররা আমরা আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে এটার বিরোধিতা করছি, ভবিষ্যতে করব যদি আবারও চেষ্টা করে। আমি রাষ্ট্রের নাগরিক হিসেবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি। আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে, আমাকে সেবা দেওয়া তার কর্তব্য। আর্মি চিফের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা আর আর্মি নিরাপত্তা সার্ভিস নেওয়ার মধ্যে কোনো বিরোধ নাই, বরং রাষ্ট্র আর নাগরিকের মধ্যে সম্পর্কের ধরনই এটা। আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই, এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই। আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইনরা এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো, এটা কোনো হ্যাডম হইলো? হ্যাডম নিয়ে আঙ্কেলের সাথে ফাইট করতে আসে, এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম নিয়া। আচ্ছা, খুব ভালো। 2023 সালের 28 অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ, সাউন্ড রেডারের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালা গেছে। মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই। মাঠ ফাঁকা, নেতারা শুধু না লাখ লাখ লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি। অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না, এটা সবার মনে রেখে ট্রল। দর্শক, পিনাকি ভট্টাচার্য আপনারা খুব ভালো করে একে চেনেন। আসলে যাকে পিনাকি দাদা ধরে, সাংবাদিক ইলিয়াস যাকে ধরে, কনক সারোয়ার যাকে ধরে, মনে করেন যে তল উপর করে সারে, কাপুর কেসে সারে, বোঝেন নাই?
তো অবশেষে কিন্তু এবার গোপালগঞ্জের দিকে চোখ দিয়েছে পিনাকি ভট্টাচার্য। এর আগে চোখ দিয়েছিল 32 নম্বরের দিকে। ধানমন্ডির 32 নম্বরে চোখ দিয়েছিল পিনাকি, সাংবাদিক ইলিয়াস, এবং এই চোখ দেওয়ার পরেই কিন্তু সেটা ছাই হয়ে গিয়েছে। এখন গোপালগঞ্জের নাম হয়তো চিহ্নিত আছে, গোপালগঞ্জ বাংলাদেশ থেকে হয়তো অতি দ্রুত মুছে দেওয়া হবে, তাদের এই গোপালগঞ্জ আর নাম থাকবে না। অনেকেই বলছে আবু সাইদগঞ্জ রাখা হোক, অনেকেই বলছে গোপালীগঞ্জ রাখা হোক, অনেকেই বলছে এটাকে ভারত রাখা হোক, ওটা বাংলাদেশের বাইরেই থাক। নানান মানুষ নানান ধরনের মেনশন করতে, কেমন যেমন সাংবাদিক ইলিয়াস হোসেন বলছে আচ্ছা গোপালগঞ্জের নাম কি রাখা যায়, একটু আপনারা কমেন্টে এসে নানান ধরনের নাম বলুন। এই জন্যই নানান মানুষ নানান ধরনের নাম প্রকাশ করছে। তো আপনারা আজকের ভিডিওর কমেন্ট বক্সে একটু বলুন তো গোপালগঞ্জের নাম নতুন করে কি রাখা যায়, এটা কমেন্ট বক্সে আপনারা জানান। তো চলুন যাই হোক, দ্বিতীয় নম্বরে আমরা আরেকটা ভিডিও মোস্তফা ফিরোজ সাহেবের একটা বক্তব্য শুনে আসি। গোপালগঞ্জের যে সংঘাত, এটা আকস্মিক কোনো ঘটনা না, এটা যে খুবই পরিকল্পিত ছিল। প্রথম আলোর একটা রিপোর্টে সেটা পরিষ্কার। গ্রাম থেকে এসেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, ছিলেন শহরের গলিতে। আমি এই রিপোর্টটা পুরোটা পড়লাম। তাতে দেখা যাচ্ছে যে তাদের টার্গেটই ছিল যে গোপালগঞ্জে এনসিপির নেতাদের সমাবেশ করতে তারা দিবে না। এই কারণে তারা প্রথমেই একটা পরিস্থিতি তৈরি করে, ওই যে পুলিশের একটা গাড়ি পোড়ায় দেয় 9টার দিকে বা 9:30টার দিকে, 11:30 বা 11টার দিকে ইউনোর গাড়ি ভাঙচুর করে। তারপরে তাদের যেই পৌর পার্কের যে মঞ্চ, সেই মঞ্চ ভাঙচুর করে, অর্থাৎ সমাবেশ করতে না দেওয়া। কিন্তু এরপরে যখন কি তারা দেখলো যে সংগঠিত হয়েছে এবং গ্রামগঞ্জ থেকে লোকজন প্রচুর পরিমাণে আসছে, তার মানে একটা প্রস্তুতি নিয়ে তারা সংঘাতে জড়ালো। এবং যেহেতু লোকসংখ্যা অনেক বেশি ছিল, তার সাথে তাদের নেতা কর্মীরা, সাধারণ মানুষ, এবং তারা সেইভাবে উত্তেজিত করলো যে এরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বলতে আসছে, সুতরাং এদেরকে আটকানো, মারধর করা মানে কি, মানে জীবন নাশ করা। একেবারেই বোঝা যাচ্ছে যে এখানে কোনো রকম কোনো রাজনৈতিক কোনো কর্মসূচি ছিল না। যদি থাকতো তাহলে ঠিক আছে, পথে পথে প্রতিরোধ করলাম, আমরা বাধা দিলাম যাতে ঢুকতে না পারে, সেটাও মানা যায়। তারপরে তারা মিছিল করেছে, সেটাও মানা যায়। কিন্তু হামলা, সংঘাত এবং যেভাবে লক্ষ্য করে, এবং আজকে এই রিপোর্টেই বলা হচ্ছিল যে সেখানকার অনেকের সাথে সাক্ষাৎ করেছে প্রথম আলোর এই রিপোর্টার, তাতে দেখা যাচ্ছে যে যদি আর আধা ঘন্টাও না, আর 15-20 মিনিট দেরি করতো তাহলে সব মারা পড়তো, অর্থাৎ তখন তাদেরকে ঠেকানো যেত না। আর্মি এসে রক্ষা করেছে, এটা পরিষ্কার। সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেরকম সংখ্যা ছিল না প্রথম দিকে, যেটা দিয়ে এদেরকে বাঁচানো যেত। পরে তাদের সংখ্যা বাড়িয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেনাবাহিনী যখন ফাঁকা গুলি করেছে, এবং এক ধরনের এমন একটা পরিস্থিতি, তাদের সমস্ত যানবাহনগুলো যখন কি একসঙ্গে জড়ো করেছে, তখন তাদেরকে ঠেকানো গেছে। তারপরেও এত কিছুর পরেও যখন তারা চলে যাচ্ছিল, তখনও তারা হামলা করেছে। মোট কথা কোনো রকম মানে গোপালগঞ্জের কোনো মানুষের প্রতি, কোনো দলের প্রতি কোনো হামলা, কোনো রকম ধাওয়া করা, এই সমস্ত উস্কানি ছাড়াই তারা একদম পরিকল্পিতভাবে এই হামলাটা করেছে। এইটা যেহেতু পূর্ব ঘোষিত ছিল, মানে রোড টু মার্চ টু গোপালগঞ্জ, সুতরাং তারা মানে গ্রামগঞ্জ থেকে, এখানে বলা হচ্ছে রিপোর্টে, গোপালগঞ্জের বিভিন্ন উপজেলা থেকে লোক জড়ো করে আনা হয়। এখানে সবচেয়ে দুঃখজনক হলো যে প্রশাসন এই যে চলছে এই জোগাড় যন্ত্র এত ভেতরে, এইটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টের পায়নি। যদি টের পাইতো তাহলে যখন প্রথম হামলা হলো, যে গাড়ি পোড়ায় দিল, ইউনোর গাড়ি ভাঙচুর করলো, তাহলে তাদেরকে গোপালগঞ্জ থেকে অন্য দিকে ঘুরাই দেওয়া উচিত ছিল। তারা যখন ঢুকে গেল তখন এটা খুবই রিস্কি হয়ে গেল, এবং যেহেতু তারা ঢুকলো প্রায় 30-40 মিনিট ধরে বক্তৃতা করলো, তখন তারা প্রস্তুতি নিল, চারিদিক দিয়ে ঘেরাও করলো এবং সেইভাবে আক্রমণ করলো, এবং একটা ভয়াল আক্রমণ। যে আক্রমণ থেকে মানে এনসিপি নেতা কর্মীদেরকে রক্ষা করতে যে 4 জন মারা গেল, প্রচুর ধ্বংসযোগ্য হলো, কারাগারে হামলা চালালো, ডিসির বাংলোতে হামলা করলো, পুলিশের উপর তো সরাসরি তারা হামলা করছে, এটা দেখাই যাচ্ছে। পুলিশ টিকতে না পারে পিছুও হটেছে অনেক সময়, তো তারপরেও অন্যান্য সম্পদ নষ্ট করেছে। মানে যে লঙ্কা কাণ্ড ঘটালো, এবং এটা পরিকল্পিতভাবে, আকস্মিকভাবে না, এটা নিঃসন্দেহে মানে সরকার, আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বড় ধরনের একটি চ্যালেঞ্জ। আমি জানি না এই চ্যালেঞ্জটা কীভাবে তারা মোকাবেলা করবে, তবে এটা অত্যন্ত, যেমন রাজনৈতিকভাবে এটা মোকাবেলা করা, প্রশাসনিকভাবেও এটা করা উচিত। দর্শক, মোস্তফা ফিরোজ সাহেবের বক্তব্যটি শুনলেন, যেখানে কিন্তু তিনি বিস্তারিত জানানোর চেষ্টা করলেন যে আসলে এনসিপি নেতাকর্মীদেরকে হত্যা বা তাদের উপরে হামলা নির্যাতন করার যে লক্ষ্য আওয়ামী লীগ করেছিল, যে ছক কষেছিল, সেটা কিন্তু আগে থেকেই, অর্থাৎ তারা পূর্ব পরিকল্পিত ভাবে এরা চিন্তা ভাবনা করেই রেখেছিল যে এনসিপির নেতা কর্মীরা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, ওদের জন্যই তো আমাদের আপা বাংলাদেশ থেকে পালিয়েছে, তো ওরা যখন আসবে ওদেরকে আমরা উচিত শিক্ষা দেবো, বা মনে করেন যে মেরে ফেলবে, এরকম একটা পরিকল্পনা কিন্তু তারা হাতে নিয়েছিল। যদিও আমাদের সেনাবাহিনীর জন্য সেটা ওরা ব্যর্থ হয়েছে। হ্যাঁ, তো বিস্তারিত জানলে মোস্তফা ফিরোজ সাহেবের কাছ থেকে। তো আমরা এবার সর্বশেষ
সোলাইমান ভাইয়ের বক্তব্যটি শুনে আসি, তিনি আসলে এই বিষয়টি নিয়ে কি বলতেছে। গোপালগঞ্জের ঐতিহাসিক ঘটনায় হাসনাত নাহিদ শারজিদের বিরাট অর্জন হয়েছে। একই সাথে নাহিদরা এনসিবি জামাত শিবিরের প্রতি চিরকৃতজ্ঞ, কারণ হাসনাত নাহিদদের উপর হামলার প্রতিবাদে দেশব্যাপী প্রতিবাদের ঝড় তুলেছে বেসিক্যালি জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির। বিএনপি একটা গান্ধীবাদী বিবৃতি দেয়া ছাড়া এবং বিএনপির লোকজন ট্রল করা ছাড়া আর কিছুই করেনি। এই জন্য সংবাদ সম্মেলনে নাহিদ দেশবাসীর প্রতি যে কৃতজ্ঞতা জানিয়েছেন প্রতিবাদের জন্য, সেই কৃতজ্ঞতাটা মূলত জামাত শিবিরের জন্য, নইলে এই প্রতিবাদ আমরা দেখতাম না। হ্যাঁ, জামাত শিবির এটাই যে তারা সবসময় স্বার্থের হিসাব করে না। স্বার্থের হিসাব করলে তাহলে আগে মাহফুজের কাছে জিজ্ঞেস করতো কি বিপদে পড়েছো, ওই ছাত্রদল যেরকম করেছে যে ঠিক আছে তারেক রহমানকে গালি দিয়েছো, তারা যাও, ছাত্রদল স্পষ্ট বলেছে। আবার ছাত্রদলের সেক্রেটারি বলেছে যে ওরা গেছে কখন, গেছে কেন, এটা কি যাওয়া ঠিক হয়েছে? এখানে অন্য কোনো প্রোগ্রাম করবে ওরা, আবু সাইদের শহীদ দিবস না, এর গোপালগঞ্জ গেছে, এভাবে প্রশ্ন করছেন। এই প্রশ্ন করাটা মূলত হামলাকারীদের পক্ষে অবস্থান নেয় এবং যারা আহত হয়েছেন মানে ছাত্র নেতা বা এনসিপি নেতা তাদের বিরুদ্ধে বক্তব্য, এটা দিয়েছেন ছাত্রদলের সেক্রেটারি নাসির। সেই জায়গায় জামাত শিবির নিঃস্বার্থ প্রতিবাদ করেছে, কোনো প্রশ্ন করেনি। এই যে আবু বকর মজুমদার, আব্দুল কাদের, এরা সাবেক শিবির হয়েও জামাত শিবিরের সাথে অন্যায় আচরণ করেছে এদের ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে, নিজেদেরকে নন শিবির প্রমাণ করতে। এই জায়গাগুলো দর্শক জামাত শিবিরকে অনেকটা ক্ষুব্ধ করেছিল যে না, ওরা বিপদে পড়লে ওদের পাশে দাঁড়ানোর আগে অনেক হিসাব নিকাশ করতে হবে। হিসাব নিকাশের আগেই জামাত শিবির সর্বোচ্চ টপ প্রায়োরিটি দিয়ে রাজপথে নেমে গেছে এবং দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। এর মানে গোপালগঞ্জের ঘটনায় যে জাতি জেগে উঠেছে এটা বেসিক্যালি বিকজ অফ জামাত শিবির। দেখেন, শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোপালগঞ্জে এনসিপির উপর হামলার প্রতিবাদে মিছিল করেছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একই সময় ছাত্রদল মিছিল করেছে জামাত শিবিরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে কক্সবাজারের একটা ঘটনায়। এর বিরুদ্ধে কিন্তু মিছিল করেনি তারা এনসিপির ঘটনার বিরুদ্ধে, বরং তারা এনসিপির লোকজন ওখানে কেন গিয়েছিল সেই প্রশ্ন তুলেছে। তাহলে বুঝুন যে এই বিপ্লবীদের পক্ষে কারা। এখন যদি ধন্যবাদ দেয়, কৃতজ্ঞতা জানায়, কৃতজ্ঞতারা কোন দলের প্রতি যায়? জামাত শিবিরের প্রতি যায়। হত্যার উদ্দেশ্যে জঙ্গি কায়দায় হামলা করেছে মুজিববাদী সন্ত্রাসীরা, নাহিদ ইসলাম বলেছে। এবং ওদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে যে একটা মিথ ভেঙে গেছে, নাহিদ যেটা বলেছেন ইটস ট্রু, যে গোপালগঞ্জে কেউ যেতে পারে না। গোপালগঞ্জে বিএনপি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত হয়েছিল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা মার খেয়ে এসেছিল, আপনারা দেখেছেন। মানে বিএনপিও হত্যা শিকার হয়ে কিন্তু চুপসে গেছিল। তো একবার বিএনপি মার খেয়ে এমন কোনো কর্মসূচি পরে দেয়নি যাতে আওয়ামী লীগ উত্তেজিত হয়। মানে বিএনপি সহ সবাই ধরেই নিয়েছে যে গোপালগঞ্জ মানে আওয়ামী লীগ। অতএব সেখানে জামাত বিএনপি কর্মসূচি পালন করে, কিন্তু সফট মুজিববাদের বিরুদ্ধে, হাসিনার বিরুদ্ধে বা এইভাবে কিছু বলা যাবে না। আপনি জাস্ট দলীয় কার্যক্রম সিম্পলি করবেন, যেরকম জামাত বিএনপি করে, ইসলামী আন্দোলন করে। কিন্তু না, এনসিপি গিয়েছে গোপালগঞ্জে বিপ্লবী স্টাইলে মুজিববাদের কবর দিতে, এবং ওরা ধরে নিয়েছে শেখ মুজিবের কবর টবর মাজার টাজার কিনে জয় বাংলা করে দেয়। এবং এই টুঙ্গিপাড়া থাকবে না, টুঙ্গিপাড়া একদিন একদিন ধ্বংস করবে, এটা পিনাকি ভট্টাচার্যের ঘোষণা। এটাও তাৎপর্যপূর্ণ। তো দর্শক, এই জায়গায় যা কেউ সাহস করেনি, এটা 15 বছরের বাস্তবতা, এটা বিএনপি জামাত যা পারেনি এই এনসিপির ছেলেরা সেটা করে দেখিয়েছে। এখন এই গোপালগঞ্জ কেন্দ্রিক মুজিববাদের কবর রচনার ঘোষণা দিয়ে গোপালগঞ্জে ঢোকার কেউ সাহস করেনি, বিএনপি করেনি, জামাতও করেনি। এমনি সিম্পল কার্যক্রম, একটু বড় শোডাউন দিয়েছিল বিএনপি, হত্যাকাণ্ডের শিকার হয়ে এসেছে, কিছু করতে পারেনি, পালিয়ে এসেছে। কিন্তু না, মুজিববাদের কবর রচনার ঘোষণা দিয়ে এনসিপি সেখানে গিয়েছে এবং আবার যাবে, এবং ডলা দিয়ে এসেছে গোপালগঞ্জবাসীকে। গোপালগঞ্জবাসী মানে আওয়ামী লীগকে, গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ নয়। দেখেন, এখানে কিছু হিসাব আছে। এই মিথ ভেঙে দিয়েছে যে গোপালগঞ্জে কেউ যেতে পারে না, আওয়ামী লীগ ছাড়া কারো কর্মসূচি হয় না, ওরা একদম জায়গা মতো প্রোগ্রাম করে এসেছে, এই মিথ ভেঙে দিয়েছে, এটাই বড় অর্জন। আবার দেখেন, গোপালগঞ্জের সাধারণ মানুষ এনসিপির হয়ে উঠবে এই কারণে, বিএনপি জামাতের না। জামাত দাওয়াতি কাজ করে, তাদের হিসাব আলাদা, কিন্তু সাধারণ জনগণের সমর্থনটা। এবার গোপালগঞ্জের আওয়ামী লীগের লোকজন যে ডলা খেয়েছে সেনাবাহিনী, যৌথ বাহিনীর, পুলিশের শেষের দিকে, আওয়ামী লীগের নাম আশা করি এরা অনেকে নিবে না, এটা ঠান্ডা হয়ে যাবে। এবং আওয়ামী লীগের লোকজন যারা গোপালগঞ্জে আশ্রয় নিত, আলাদা স্টেট মনে করতো, তারা এবার একটা উচিত শিক্ষা পাবে। তাহলে সাধারণ জনগণ তারা কি ওখান থেকে উৎখাত হবে না? তারা অন্য দল করবে। কোন দল করবে? তারা বেসিক্যালি এনসিপি করবে। আপনি যদি ভোটের হিস্ট্রি দেখেন, গোপালগঞ্জে যেমন হাসিনা যদি বা আওয়ামী লীগ যদি ভোট পেত 3 লাখ, বিএনপি পায় 10,000। অথচ বগুড়া বা বিএনপি অধ্যুষিত এলাকা এরকম হয় না যে খালেদা জিয়া বা তারেক রহমান যদি দাঁড়ান, তিনি ভোট যদি পান 3 লাখ, আওয়ামী লীগ পাবে 4,000। না, ওখানে অল্প ভোটের ব্যবধানে বিএনপি জিতে। তো গোপালগঞ্জ একমাত্র জায়গা যেখানে আওয়ামী লীগের নিরঙ্কুশ আধিপত্য ছিল, ঘরে ঘরে চাকরি দিয়েছে তাদেরকে। মনে হয় যেন বাংলাদেশের ভিতরে আরেক বাংলাদেশ, ইতালির মধ্যে ভ্যাটিকান সিটি, ওরকম এই স্পেশাল প্রিভিলেজ পেয়েছে, যার ফলে গোপালগঞ্জের 90% মানুষ আসলে আওয়ামী লীগ। কিন্তু যেহেতু মুজিববাদের কবর রচনা হবে, এই টুঙ্গিপাড়ার কবর থাকবে না, ওটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, কোনো চিহ্নই থাকবে না মুজিববাদের বাংলাদেশে। আওয়ামী লীগ আর কখনো ফিরে আসবে না। দেখেন না, নির্বাচন কমিশন থেকে নৌকা প্রতীক বাদ দেওয়া হয়েছে, অতএব আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে নেই। তা আওয়ামী লীগের লোকজন তারা থাকবে, তারা কেউ জেল খেটে তারপরে বের হয়ে থাকবে, আর কেউ জেলে যাওয়া ছাড়াই থাকবে। তো তারা কি করবে? তারা এনসিপি করবে। এনসিপি দেখিয়ে দিয়েছে যে তাদের, এবং এনসিপি হকদার
যে আওয়ামী লীগের লোকজন যারা রিকনসিলিয়েশনের পর অনুতপ্ত হয়ে নতুন বাংলাদেশের সাথে খাপ খাওয়াতে চায় তারা কোন দল করবে? এনসিপিতে যাওয়ার হকদার তারা। কারণ গোপালগঞ্জ চালানোর সক্ষমতা, গোপালগঞ্জের আওয়ামী লীগকে সাইজ করার সক্ষমতা একমাত্র এনসিপির আছে, যেটা দেখিয়েছে। এই মিথ যে ভেঙে দিয়েছে, আওয়ামী লীগের দুর্গ এখন এনসিপির দুর্গ হওয়ার যোগ্যতা তারা দেখিয়েছে, এটা বিরাট অর্জন। এবং জামাত শিবিরের যে দেশব্যাপী মুহূর্তের মধ্যে জেগে ওঠা, তাদের এই কাজকে আরো বেশি অনুপ্রাণিত করবে। সামনে আবার তার কর্মসূচি দিয়ে সেখানে যাবে, এই হাসনাতই আবার যাবে। এটা সত্যি সুন্দর হয়েছে। জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জের জাতীয় নাগরিক কমিটির পার্টির পদযাত্রা কর্মসূচিতে মুজিববাদী আদর্শ সন্ত্রাসীরা জঙ্গি স্টাইলে হামলা চালিয়েছে। গণঅভ্যুত্থান নেতাদের হত্যার উদ্দেশ্যে জঙ্গিতে তারা হামলা করেছে। হামলা এনসিপি 3 জন নেতাকর্মী আহত হয়েছে। এই হামলা পুরো পরিকল্পিত। এখানে এই যেভাবে গণঅভ্যুত্থানের শক্তি বা নেতা এভাবে বলছে, ওই আওয়ামী লীগের স্থান এরা দখল করতে পারবে, বিশ্বাস করি, রিজার্ভ ইট। সংবাদ সম্মেলনের কথা বলেছে নাহিদ খুলনা। এই সময় নাহিদ আরো বলেন, যেহেতু আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে 1 জুলাইয়ের আগে, ওই সময়ের মধ্যে প্রস্তুতি নেই আওয়ামী লীগের সন্ত্রাসী হামলা চালিয়েছে। গোপালগঞ্জ এখন আওয়ামী সন্ত্রাসীদের অভয়ারণ্য। ডলা চলবে, ঠিক হয়ে যাবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের শেষের দিকে এরা সন্তুষ্ট। সেনাবাহিনীকেও ধন্যবাদ জানিয়েছে, মুজিববাদের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছেন এবং স্পষ্ট করে বলেছেন। তো দর্শক, এই ছিল মূলত আজকের ভিডিও। কয়েকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম। তো আবারও বলছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের গরম গরম খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর সবাইকে বলবো, গোপালগঞ্জের নাম নতুন করে কি রাখা যায় একটু কমেন্ট করে জানান সবাই। হ্যাঁ, সাংবাদিক ইলিয়াস ভাই কিন্তু বলছে, এটা আপনারা কমেন্ট বক্সে জানান, আপনাদের মতামত জানান, গোপালগঞ্জের নাম কি রাখা যায়। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।